বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একজন প্রকৃত বন্ধু। ক্ষমতা আসা থেকেই নয়াদিল্লির নিরাপত্তা এবং স্ট্র্যাটেজিক উদ্বেগের বিষয়ে তিনি সংবেদনশীলতার পরিচয় দিয়ে আসছেন। কিন্তু ভারতের হয়তো এমন একটি উত্তম প্রতিবেশী লাভের আশা করার কথা ছিল না। ভারত তাই বাংলাদেশ নিয়ে তাদের ভুল পথ থেকে সরে আসার চেষ্টা করছে এখন। আসামে সহিংসতা এবং সন্ত্রাসবাদ কমে এসেছে, আর তার জন্য শেখ হাসিনার উদার নৈতিকতাকে প্রধানত ধন্যবাদ জানাতে হয়। 2009 সালে তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তার সরকারের প্রথম পদক্ষেপ ছিল বাংলাদেশ ভূখণ্ডে সক্রিয় থাকা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার নেতৃত্ববৃন্দকে ভারতের হাতে তুলে দেওয়া। তিনি এটা পরিষ্কার করে দিয়েছিলেন যে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর ঠাঁই বাংলাদেশে হবে না। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইকেও বাংলাদেশ থেকে পাত্তাড়িত ঘটাতে হয়েছিল। কিন্তু আজ চীন বাংলাদেশে তার ডানা মেলেছে, সেটা আক্ষরিক অর্থেই ভারতের ঘাড়ের উপরে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ইমরানের এই ফোন কল প্রকারান্তে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি চেষ্টা। বাংলাদেশের ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ এজেন্ডা যা নেওয়া হয়েছে তাতে চীন এবং পাকিস্তানকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ক্রমবর্ধমান চীনা স্বার্থের পটভূমিতে শঙ্কিত হয়ে ঢাকায় ছুটে গেছেন। এর আগে বেইজিং বাংলাদেশি পণ্যের উপর শুল্ক রেয়াত ঘোষণা করেছিল। বাংলাদেশ থেকে চীনি পণ্য পাঠাতে শুল্ক রেয়াত দেওয়া হয়েছে শতকরা 97%। মহামারীতে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য পাঠিয়েছে একটি মেডিকেল টিম। এমনকি বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষার জন্য একটি চীনা কোম্পানিকে অনুমতি দিয়েছে। আর এইসব অগ্রগতিগুলো নয়াদিল্লি উৎসাহের সঙ্গে পর্যবেক্ষণ করে চলছে। কিন্তু যখন তিস্তা নদী ভিত্তিক একটি প্রকল্পে চীন 100 কোটি মার্কিন ডলারের ঘোষণা দিয়েছে, এরপরই ভারত বিপদ ঘণ্টা শুনতে পেয়েছে। পরিহাসের বিষয় হলো তিস্তা নদীর পানি ভাগাভাগি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য সমস্যা রয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ত্রুটি বিচ্যুতির দিক থেকে বেশিরভাগই দায় ভারতের। বাংলাদেশি অভিবাসীদের অবৈধ অভিবাসনকে ক্ষমতাসীন দলের নির্বাচন ইস্যুতে পরিণত করার কারণে একটি বন্ধু প্রতিম দেশের সঙ্গে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। অথচ এই বিষয়টি ভারতের স্ট্র্যাটেজিক স্বার্থের দিক থেকে এর উদ্যোগ সামান্য। কিন্তু ক্ষমতাসীন বিজেপি এবং তার ক্ষমতাশীল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয়টিকে একটি উল্লেখযোগ্য নির্বাচন ইস্যুতে পরিণত করেছিলেন। এমনকি মিস্টার শাহ এর আগে বাংলাদেশি অভিবাসীদেরকে পতঙ্গের সঙ্গে তুলনা করেছিলেন। ঢাকা তখন এই বিষয়ে কোনো কথাই উচ্চারণ করেনি। শেখ হাসিনা সরকার ভারতের সংবিধান থেকে 370 অনুচ্ছেদের অপসারণ এবং কাশ্মীরে ক্র্যাকডাউন চালানোর বিষয়ে কোনো প্রতিবাদ করেনি। কিন্তু আসামের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট একটি উল্লেখযোগ্য উদ্বেগ হয়ে আছে বাংলাদেশের জন্য। আওয়ামী লীগ সরকার নিজেদেরকে গর্বিত মনে করে যে তারা একটি আধুনিক গণতান্ত্রিক জাতিরাষ্ট্র, যার পরিচয় ধর্ম দ্বারা সংজ্ঞায়িত নয়। বাংলাদেশের হিন্দুরা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভীত নন, তাই পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে তুলনা করাটা বাংলাদেশের ভালো ঠেকেনি। কিন্তু তারপরও ঢাকা এই বিষয়ে মন্তব্য না করে বরং সংযত থেকেছে। প্রকাশ্যে এই বিষয়ে তারা কোনো মন্তব্যই করেনি। আসামে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু সংকট অতি পুরাতন, কিন্তু চলতি সময়ে এনআরসি এবং বিদেশি বিতরণ বিষয়টি ঢিলেঢালা মন্তব্য করা বাংলাদেশের জন্য স্বাভাবিক উদ্বেগের কারণ তৈরি করেছে। যদিও ভারত ঢাকাকে এই মর্মে নিশ্চিত করেছে যে এনআরসি ভারতের একটি অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন বিষয়ে ভারতের অব্যাহতভাবে জিগির তোলায় স্বাভাবিকভাবেই ভারতের প্রতি বন্ধুপরায়ণ নাগরিকদের রুষ্ট করেছে। এটা বাংলাদেশে এখন আর বিরোধী দলীয় কোনো বিষয় নয়। যারা আওয়ামী লীগের সমর্থক তারাও ভারতের প্রতি নাখোশ হয়েছেন। শ্রিংলা তার পক্ষে যতটা সম্ভব এটা সারিয়ে তোলার চেষ্টা করবেন। তিনি হয়তো চীনের দিকে বাংলাদেশের ঝুঁকে পড়া নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন আসন্ন, সেটা হবে আগামী বছরের গোড়ায়। তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যপট বাংলাভাষী মুসলিম এবং অবৈধ অভিবাসনের বিষয়টি বড় আকারে আসবে।